বাসরঘর শব্দটা নিয়ে আগে আমি আর আমার বান্ধবীরা মজা করতাম। বিয়ের আগেও এ নিয়ে তারা আমাকে বেশ লজ্জা ফেলে দিত, কিন্তু আজকে বাসরঘরে বসে এ শব্দটায় লজ্জা লাগছে না, লাগছে বিরক্তি আর রাগ। ঘড়ির কাঁটা একটা সই প্রায় 12টা যাবতেই ভারী শাড়ি গহনা পরে আসি। প্রথম প্রথম আমাকে রুমে দিয়ে গেল, বেশ অস্থির লাগে, সাথে চাপা ভয় আর লজ্জা তো আছে। কিন্তু গত 1.5 ঘন্টা যাবৎ এভাবে বসে থেকে থেকে প্রচুর রাগ লাগছে। আর কিছুক্ষণ পর হয়তো রাগের সীমা অতিক্রম করে যাবে। সদস্য বিবাহ করা এক বউকে কোন জাতের বর এমন অপেক্ষা করায় সেটা মাথায় আসছে না আমার। আমি শাহরাজান, যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম আদনান রহমান আরিশ। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। রিসেন্টলি ওনার প্রমোশন হয়েছে। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে, দুই পরিবারই খুশি। আমি ফোনে যখন ওনার ছবি দেখছিলাম তখন খুব একটা ভালো লাগেনি আমার, কিছুটা হাবাগোবা টাইপের লাগছিল দেখতে। পরে যে সামনাসামনি ভালো করে দেখব সেই সুযোগটুকুও পাইনি। আমাকে দেখতে আসার দিন আমিও তো লজ্জায় চোখ তুলে তাকাতে পারিনি, তো ভালো করে পরখ করা তো দূরের কথা। তবে আম্মু বলছিল সামনাসামনি দেখতে বলে বেশ সুন্দর তিনি, অথচ আফসোস আমি দেখতেও পারিনি। আজকে বিয়ের দিনও একই কাজ হয়েছে, চোখ তুলে ওনার দিকে তাকাতেও পারিনি। বড়ই রাগ লাগছিল নিজের উপর তখন, আর এখন রাগ লাগছে ওনার উপর। কোথায় আজকে ভালো করে সামনাসামনি দেখবো ওনাকে, তা নয়, উনি আমাকে অপেক্ষায় করাচ্ছেন। আমাদের আগে কথাবার্তা তেমন হয়নি, অর্থাৎ আমরা ভালো করে একে অপরের সম্পর্কে জানিনি। দেখতে এসে আমাদের আলাদা করে কথা বলতেও দেয়নি, আর ফোনে হাই হ্যালো ছাড়া খুব একটা কথা হয়নি। আমাকে দেখে যাওয়ার 3 সপ্তাহের মধ্যেই বিয়ের আয়োজন করে ফেলে। আব্বু আম্মুর কাছে শুনেছি ওনার চরিত্র বেশ ভালো। আমি যে পরখ করব ওনার চরিত্র আসলেই কেমন সে সুযোগ পাইনি। হঠাৎ দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখলাম আরিশ রুমে এসেছে। চেহারাটা এখনো ভালো করে দেখতে পাইনি। উনি রুমের দরজা আটকানোর সাথে সাথে আমার মধ্যে আবারও চাপা ভয় জেগে উঠল। অজানা কারণে হৃৎপিণ্ডটা জোরে জোরে টোল পিটাচ্ছে, হাত পা প্রচণ্ড ঘামতে শুরু করলো। আমি হাত দুটো নিয়ে চুপিসারে বিছানার চাদরে মুছে নিলাম। শাড়িতে মুছার উপায় নেই। আমি মাথাটা উঁচু করিনি। এতক্ষণ যে বক বক করলাম ওনাকে দেখবো করে, এখন সেই সুযোগও পেয়েও মাথা নিচু করে আসি। আরিশ এসে আমার সামনে বসলো। এমনিতে হাতটা তা হতো নাচছিল এতক্ষণ, আর উনি সামনে এসে বাসায় ডিস্কো দেওয়ানের নাচছে। উফ, জীবনটাই বেদনার। উনি ধীরে ধীরে আমার ঘোমটাটা উঠালেন। আমি তখন মাথা নিচু করে আসি। উনি হাত দিয়ে আমার থুতুনিটা আলতো করে ধরে মাথা উঁচু করে করালেন। আমি তো প্রথমে ভেবেছিলাম চোখটা বন্ধ করে ফেলবো, পরে কি ভেবে চোখটা জোরে খুলে রাখলাম। এই প্রথম আরিশকে এতটা কাছ থেকে ভালো করে দেখলাম। ওনাকে দেখে নিজেকে বেশ ভাগ্যবতী মনে করলাম। উজ্জ্বল শ্যামনা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো ঘন আর অগোছালো। চোখ দুটোর দিকে তাকালে একটা মায়ে আটকিয়ে ফেলা যায় নিজেকে। আর ওনার ঠোঁটের মিষ্টি হাসিটা আরও বেশি নজর কাড়া। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। আমি অবাক হয়ে ভাবছি, ছেলে মানুষের হাসিটা এত নজর কাড়া হয়। আমার ভাবনার সুতো ছিঁড়ে উনি এবার মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে তোমাকে দেখতে যে আমার চোখ সরানোর দায়ী হয়ে পড়েছে। ওনার এমন কথায় আমি পুরো লজ্জায় রাঙা হয়ে উঠলাম। মনে হচ্ছে এখনই চলে যাই এখান থেকে, কিন্তু না পারছি যেতে, না পারছি থাকতে। ওনার মুখে এখনো সে হাসি। উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি ফ্রেশ হয়ে নাও, এতক্ষণ তোমাকে ওয়েট করার জন্য সরি। আসলে একটা জুনিয়র ছেলেকে অফিসের কিছু কাজ বোঝাতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। ওনার কথা শুনে এতক্ষণ পর আমি মুখ খুললাম আর বললাম, কোনো সমস্যা নেই। আমার কথায় উনি মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। আমিও বিছানা ছেড়ে আস্তে ধীরে উঠতে লাগলাম, কিন্তু এরপর যা হলো তা আমি মোটেও আশা করিনি। বিছানা থেকে উঠতে গিয়ে কিভাবে শাড়ির কুচিতে পা আটকে পড়ে যেতে নিলাম, পড়ার আগেই আরিশ আমাকে ধরে ফেললো। আমিও তাড়াহুড়া করে ওনার শিরোনির কলার 2 হাত দিয়ে শক্ত করে ধরে ফেললাম। এমন একটা পরিস্থিতিতে আমি যে কোনো কালে পরবো আশা করিনি। এই জন্য শাড়ি নামক বস্তুটাকে আমার ভয় লাগে, কখন হুটহাট আমাকে ফেলে দেয় বলা যায় না। আজকে তো আরিশ ছিল বলে বেঁচে গেলাম। উনি না থাকলে কোমর ভেঙে 12টা বাজাতাম আমি। আরিশ আমাকে ধরার আগেই পড়ে যাওয়ার ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি, আর মাত্র চোখ তুলে দেখলাম উনি আমার দিকে একভাবে তাকিয়ে আছে, মুখে ওনার হাসি। এমনও তো অবস্থায় আমি ওনার দেখে ক্রাশ খাবো, নাকি উনি আমাকে দেখে ক্রাশ খেলো, তা বুঝে উঠতে পারলাম না। অবশ্য ক্রাশ খাওয়া বাদ
দিয়ে আমি এমন পরিস্থিতিতে পড়ে লজ্জায় নিজেকে গুটিয়ে নিতে চাইলাম। তাই আর দেরি না করে আমি ওনাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আমার সাথে সবসময় এমনটা হয়, যেখানে আমি সামলিয়ে চলতে যাব সেখানেই অঘটনা ঘটিয়ে ফেলি। এবারও তার ব্যতিক্রম হলো না। আমি তাড়াতাড়ি করে আয়নার সামনে গিয়ে পরনের গহনা খুলতে লাগলাম। গহনা খুলতে খুলতে হঠাৎ আয়না দিয়ে ওনার উপর চোখ পড়ল। উনি হাসছেন, তাও আবার মিটমিটিয়ে, নিশ্চয় কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা মনে করে। ওনার এই হাসি দেখে যেমন লজ্জাও লাগছিল তেমনি রাগও লাগছিল। আরিশ আলমারির কাছে এসে ওনার জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে গেলেন। ওয়াশরুমের দরজা দেওয়ার আগে তিনি আমাকে বললেন, তোমার হয়তো কিছু সময় লাগবে, তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি। আমি কিছু না বলে শুধু মাথা নাড়ালাম, যার অর্থ ঠিক আছে। আমি গহনা খুলে শাড়ির পিন আপ খুলে ব্যাগের থেকে থ্রি পিস আর তোয়ালে বের করে বসে রইলাম। বাসায় থাকলে আমি শাড়িটা খুলেই ওয়াশরুমে যেতাম, কিন্তু এখানে তো আর সেটা সম্ভব হচ্ছে না। এখন যদি ওয়াশরুমে গিয়ে ভুলবশত শাড়িটা ভিজিয়ে ফেলি সেটা আমারই দোষ হবে, তাই অতি সাবধানে সব কাজ করতে হবে। মিনিট পাঁচেক পর উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। তোয়ালের দিকে মুখটা মুছে মাথার চুল মুছতে লাগলেন। ওনার এই অতি সাধারণ কাজটাকেও কেন যেন আমার কাছে অতি অসাধারণ মনে হতে লাগলো, জানি না কেন। সাদা গেঞ্জি আর কালো চেকের ট্রাউজারের একদম টিউনজার লাগছে ওনাকে দেখে, অথচ বাস্তবে উনি এখন একজন বিবাহিত পুরুষ। উনি মাথায় মুছতে মুছতে আমার দিকে এগিয়ে এসে বললেন, এবার তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর কিছু হেল্প লাগলে আমাকে বলো। আমি ওনার কথা শুনে জামা কাপড় নিয়ে বসা থেকে উঠে গেলাম। হেঁটে ওনার কাছাকাছি আসতেই খেয়াল করলাম ওনার সামনের চুলগুলো বেয়ে কিছুক্ষণ পরেই বিন্দু বিন্দু পানি পড়ছে। আমি চিন্তা করলাম, মাথা মোছার পরেও পানি পড়ছে কি করে। হঠাৎ আমার মনের মধ্যে অপূর্ণ হওয়া এক ইচ্ছে জাগলো। আমার সামনে ওনাকে বসিয়ে তোয়ালে দিয়ে আলতো আলতো হাতে ওনার মাথার চুলগুলো মুছে দিতে ইচ্ছা হলো আমার। ওনার চোখের সামনে পড়া অবাধ্য চুলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আরও অবাধ্য করে দিতে ইচ্ছে হলো, কিন্তু আফসোস, এসবের কিছুই করতে পারবো না। আমি আর দেরি না করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকিয়ে থোয়াবনে গেলাম, 2টা 20 বাজে। এত রাত কোন চোখের পলকে হয়ে গেল টেরই পেলাম না। এর আগে কখনো এত রাত এভাবে জাগিনি আমি। আর এত রাতে শাওনের নেওয়ার তো দূরেই থাক। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম আরিশ রুমে নেই। ভাবলাম হয়তো বারান্দায় আছেন। আমি ভেজা তোয়ালে ছড়িয়ে দিতে বারান্দায় গেলাম। সেখানে গিয়ে দেখলাম উনি বারান্দায় রাখা চেয়ারে বসে আছেন। তাহলে আমার আন্দাজটা সঠিক হলো। আমার তোয়াল ছড়িয়ে দিতেই তিনি মিনতি করে বললেন, এখানে আমার পাশে বসো, কিছু কথাবার্তা বলি। ওনার কথায় পরে গেলাম এক দোটানায়। সারাদিনের ক্লান্তির জন্য এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়ে ভেবেছিলাম এখন একটা ঘুম দিব, কিন্তু ওনার এমন আকুতি শুনে এখন মনে হচ্ছে ওনার পাশে বসে গল্প করি। একদিকে ঘুম পাচ্ছে, আর একদিকে ওনার সাথে রাতভর গল্প করার একটা তীব্র ইচ্ছা জাগছে। শেষ পর্যন্ত ওনার সাথে গল্প করার ইচ্ছাটাকেই প্রাধান্য দিলাম। আমি তোয়ালে ছড়িয়ে দিয়ে ওনার পাশেই চেয়ারটায় বসলাম। এভাবে এত রাতে একটা ছেলের পাশে গল্প করব, এটা ভাবতেই কেমন যেন লাগছে। জানি আরিশ আমার হাজবেন্ড, তারপরেও কেমন যেন আইনজি লাগছে, কারণ কখনো এভাবে একা কোনো ছেলের সাথে বসিনি। গল্প করা তো দূরের থাক, আমি বুঝতে পারছি উনি আমার দিকে হঠাৎ হঠাৎ তাকাচ্ছেন, এজন্য আরও বেশি আইনজি লাগলো। আমি মাথায় ওড়না দিয়ে আসি, তাই চেষ্টা করলাম মুখটাকে যত দূর সম্ভব আড়াল করার, কিন্তু আমার এ কাজে উনি সফল হতে দিলেন না। উনি হাত বাড়িয়ে আমার মাথা থেকে ওড়নাটা সরিয়ে খানিকটা হেসে বললেন, আমার সামনে এত পর্দা করতে হবে না, আমি তো তোমার হাজবেন্ড, আর হাজবেন্ডের সামনে কোনো পর্দা নয়। ওনার কথা শুনে আমি মনে মনে ভাবলাম, এটা মোটেও আপনার সাথে পর্দা করার জন্য করছি না, এটা তো করছি আপনার ওই নজর থেকে বাঁচানোর জন্য। ওনার কথার প্রতি উত্তরে আমি কিছু না বলে চুপ হয়ে থাকলাম। কিছুক্ষণ চুপ থাকার পর উনি বললেন, কি আজব না, তোমার সাথে বিয়ে হয়ে গিয়েছে, অথচ তোমার সম্পর্কে তেমন কিছুই জানি না। ওনার কথা শুনে আমি মৃদু হেসে বললাম, আসলে পারিবারিকভাবে বিয়ে হলে এমনটাই হয়, আর আপনিও কাজে খুব বিজি ছিলেন বিয়ের আগে। নতুন নতুন প্রমোশন হয়েছে তো তাই কাজের প্রেশার একটু বেশি।
বুঝলাম। তো এমন কাজের প্রেশার কতদিন থাকবে? উনি আমার প্রশ্নের ধরন শুনে হালকা হেসে বললেন, জানি না ঠিক কতদিন এমন থাকবে। আমি আর কিছু না বলে চুপ হয়ে থাকলাম। আরিশ কিছুক্ষণ পর বললেন, একটা বিষয় জানতে চাই। কমন একটা বিষয়। আমি একবার ওনার দিকে তাকিয়ে বললাম, জি বলুন। কি বিষয়ে জানতে চান? উনি খানিকটা স্তব্ধ, নিজেই বললেন, তোমার কি বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল বা কাউকে পছন্দ করতে? আমি উত্তর পরিশনে খানিকটা অবাক হলাম। পরে ভাবলাম, আজকাল যুগে মনে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক, আর আমার মনেও তো এ নিয়ে ওনার কাছে প্রশ্ন আছে। আমি স্বাভাবিকভাবেই বললাম, আমার কোনো বিয়ে ছিল না, কারণ বিয়ের আগে এসব রিলেশন করার ব্যাপারটা আমার মোটেও পছন্দ না। আর কাউকে পছন্দ করার কথা জিজ্ঞেস করলে আমি বলবো আমার ক্ষেত্রে সেটা লিস্টে অনেক লম্বা বলে আমি মৃদু হেসে দিলাম। কিন্তু আমার এই কথাটা যে মোটেও হাসি না তা আরিশের চেহারা দেখে আন্দাজ করা যাচ্ছে। উনি আমার প্রথম কথায় ঠিক যতটা না খুশি হয়েছেন, দ্বিতীয় কথায় হয়তো তার চেয়ে বেশি ব্যথিত হয়েছেন। ওনার এমন মুখ করে থাকাটা আমার সহ্য হলো না। তাই আমি দেরি না করে বলে ফেললাম, আরে একটা টেনশনের বিষয় না। পছন্দের লিস্টে যারা আছেন সবাই সেলিব্রিটি ক্রাশ দিয়েই ওই লিস্ট ভরা। আমার এই কথায় উনি যে খুব খুশি হলেন তা ওনার সেই নজরকাড়া হাসি দেখতেই বুঝতে পারলাম। উনি একবার দুই ভ্রম উঁচিয়ে মায়া ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার লিস্টে কি আমার জায়গা হবে? আমি ওনার এমন প্রশ্নে লজ্জা না পেয়ে পারলাম না। মনে মনে ঠিকই বলছি যে হ্যাঁ, আপনি জায়গা হবে, আপনি আমার হাজব্যান্ড, সো আপনাকে এই লিস্টের সবার উপরে জায়গা দিব। কিন্তু এই কথাটা আর ওনার সামনে বলতে পারলাম না, কি করেই বা বলবো। আরিশ আমার চুপ করে থাকা দেখে আবারও একইভাবেই জিজ্ঞেস করলেন, কি হলো বলো। উনি মনে হয় আমার কাছ থেকে জবাব না শোনার পর্যন্ত টপিকটা ছাড়ছেন না, কিন্তু আমি কিভাবেই বা বলবো এ কথা। কিছুক্ষণ পর আমি হাজারো অস্থির নিয়ে বললাম, আপনার জায়গা হবে এই লিস্টে একদম উপরে। উনি আমার কথা শুনে কিছুটা জোরে হেসে বললেন, যাক বাবা, বাঁচলাম। আমি তো ভেবেছিলাম হাজারো সেলিব্রিটির ভিড়ে এই ক্ষুদ্র মানুষের জায়গা হবে। তো ওনার কথা শুনে আমি হেসে ফেললাম। কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না বা পছন্দ ছিল না? আমার প্রশ্ন শুনে ওনার মুখ থেকে হাসিটা চলে এলো। উনি একদম নর্মাল হয়ে গেলেন। ওনার এমন আংশিক পরিবর্তন আমার মনে নাড়তে লাগলো, আর বলতে লাগলো, খারাপ কিছু শুনতে হবে না তো। পরবর্তী পার্টটি পড়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।